বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে চতুর্থ অধ্যায়ের আমাদের গত ক্লাসে আমরা কিভাবে এইচটিএমএল কোড লিখতে হয়, নোটপ্যাড কিভাবে ওপেন করতে হয় সেই সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা পেয়েছি। আজকে আমরা শিখব ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন করা হয়, তাই আমরা চতুর্থ অধ্যায়ের দুইটা পাঠ সমন্বয়ে সৃজনশীল প্রশ্ন থাকে। ওয়েবসাইটের কাঠামো, বিভিন্ন ওয়েব পেজ তৈরি, টেবিল তৈরি, এই সম্পর্কে আমরা প্রশ্ন বেশি দেখে থাকি, তাই আমরা ওয়েবসাইটের কাঠামো আজকে আমরা ভালোভাবে শিখব। শিক্ষার্থীরা 312 পৃষ্ঠায় আমাদের কাঠামো আছে। ক্রমান্বয়ে আমরা কিভাবে ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয়, ফেসবুক থেকে আমরা বিভিন্ন পেজ ক্রমান্বয়ে আমরা যাই, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করি, যখন ক্রমান্বয়ে আমরা একটার পর একটা তথ্য দেখতে পাই। তাই আজকে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কাঠামো আমরা কিভাবে দেখব সেটা লক্ষ্য করি। আজকের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। ছবিটা লক্ষ্য করি, ছবির মধ্যে আমাদের সর্বপ্রথমে একটি কম্পিউটার আছে। সেই কম্পিউটার থেকে আমাদের নিচে আরো 4টি কম্পিউটার আছে। প্রত্যেকটি কম্পিউটার থেকে আরো 4টি করে কম্পিউটারের শাখা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের মূল কম্পিউটার থেকে আমাদের 4টি কম্পিউটারে ভাগ হয়েছে। প্রত্যেকটা কম্পিউটার আবার 4টি করে আমরা ভাগ করছি। তাহলে এখানে আমাদের ভিন্ন স্টেপ আছে। প্রথমটা আমাদের হোম পেজ বা সার্ভার হিসেবে আমরা ধরি। তারপরে দ্বিতীয় ধাপের মধ্যে 4টা কম্পিউটারকে আমরা ধরি মূলধারার পেজ। তারপরের কম্পিউটারগুলি আমরা ধরতে পারি উপধারার পেজ। উপরের ছবিটা আমরা যা দেখলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। ওয়েবসাইটের কি তা বলতে পারবো, ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ কি কি তা বলতে পারবে। ওয়েবসাইটের
কাঠামো বা স্ট্রাকচারগুলো ব্যাখ্যা করতে পারবে। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। একটি ওয়েবসাইটের কাঠামোতে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। তাদের মধ্যে 3 ভাগে ভাগ করা যায়, যেমন হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। তাহলে আমরা 3 ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে হোম পেজ, দ্বিতীয়টা হচ্ছে মূলধারার পেজ, তৃতীয়টা হচ্ছে উপধারার পেজ। তাহলে আমরা ইংরেজিতে যদি বলি মেইন পেজ, মেইন সেকশন পেজ, সাবসেকশন পেজ। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামোকে নিম্নোক্ত ভাবে সাজানো যায়, যথা মেনু বা হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার, লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার, হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। ওয়েবসাইটের স্ট্রাকচার আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর কোম্পানিকে আমরা ধরছি হোম পেজ। কোম্পানির আন্ডারে আমাদের আছে অ্যাবাউট আস, প্রোডাক্ট, সার্ভিস, কন্ট্যাক্ট। অ্যাবাউট আস, প্রোডাক্ট, সার্ভিস, কন্ট্যাক্টটাকে আমরা ধরতেছি এখানে মূলধারার পেজ। এর মধ্যে আছে ল্যাপটপ, ডেস্কটপ। তৃতীয় স্টেপকে আমরা ধরছি উপধারার পেজ। তাহলে এখানে আমাদের আওয়ার কোম্পানিটা হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস, প্রোডাক্ট, সার্ভিস, কন্ট্যাক্ট, মূলধারার পেজ। প্রোডাক্টের মধ্যে আছে ডেস্কটপ, ল্যাপটপটা হচ্ছে উপধারার পেজ। ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে 1 নম্বর ছিল হায়ারার্কিক্যাল, 2 নম্বর লিনিয়ার, 3 নম্বর নেটওয়ার্ক, 4 নম্বর ছিল হাইব্রিড। হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারের আমাদের কি ধরনের লিঙ্ক দেওয়া থাকে সেটা এখন আমরা দেখব।
এই কৌশল ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে যাতে একজন ভিজিটর সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে। এই কৌশলে ওয়েব পেজগুলোকে এমনভাবে লিঙ্ক করা হয় যাতে এগুলো বিভিন্ন শাখায় ভাগ করা হয়ে যায়। যেমন yahoo.com ওয়েবসাইটটি এই কৌশল ব্যবহার করে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। ভাগগুলি আমরা এখন দেখব। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বোঝার জন্য প্রতিটি বাটনে ক্লিক করতে হবে। এখানে কোন অ্যারো কি কাজ করবে, কোন অ্যারো কি কাজ করবে, কোনো অ্যারো কি কাজ করবে না, কোনো অ্যারো কি কাজ করবে না। তাহলে এখানে আমাদের হোম পেজ থেকে আছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, যেহেতু এটি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তাই প্রতিটি অধ্যায়ের যাওয়ার জন্য বাটনের উপর ক্লিক করতে হবে। প্রথম অধ্যায় যদি আমরা যাই, প্রথম অধ্যায়ের উপর আমরা ক্লিক করলাম। প্রথম অধ্যায়টা আমাদের ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তাহলে আমরা প্রথম অধ্যায়ে আমরা ক্লিক করছি। প্রথম অধ্যায়ে আমাদের যে নাম ছিল সেই নামের মধ্যে আমরা প্রবেশ করছি। আমরা যদি এখন হোম পেজে ফিরে যাই তাহলে নিচের ক্লিক করে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের হোম পেজ আমরা চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা এখন যাই তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা যদি ক্লিক করি তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে গেলাম। দ্বিতীয় অধ্যায় ছিল আমাদের কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারছি। তাহলে হোম পেজ থেকে আমাদের উপধারার পেজগুলি যদি আমরা ক্লিক করি, প্রয়োজন অনুযায়ী আমরা যে পেজ প্রয়োজন হবে সেই পেজেই যদি আমরা ক্লিক করি তাহলে সেই পেজে প্রবেশ করতে পারবো। আমি যদি এখানে চতুর্থ অধ্যায়ে ক্লিক করি তাহলে চতুর্থ অধ্যায়ের লিঙ্কের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। চতুর্থ অধ্যায়ের নাম যেমন ওয়েব পেজ ডিজাইন ও HTML। এভাবে আমরা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা আমরা দেখলাম। এরপরে আছে আমাদের লিনিয়ার। লিনিয়ার স্ট্রাকচারটা আমরা এখন দেখি কিভাবে লিনিয়ার স্ট্রাকচার কাজ করে। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে 312 পৃষ্ঠার মধ্যে আমাদের ওয়েবসাইটের কাঠামো আছে। সেই কাঠামো থেকে আমরা সংজ্ঞাটা পড়ব। তারপরে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের বিবৃতিটা আমরা পড়ব। আমাদের বেশিরভাগ সময়ই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের চিত্রটা উদ্দীপক হিসেবে এখানে আমরা ব্যবহার করি। তাহলে লিনিয়ার স্ট্রাকচারটা আমাদের কি ধরনের দেখি।
যখন কোনো ওয়েবসাইট এর বিভিন্ন পেজ ভ্রমণকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে চালনা করার প্রয়োজন হয়, তখন এই লিনিয়ার গঠনটি ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওয়েব পেজের ডিজাইনার ঠিক করে রাখে। পেজগুলোতে নেক্সট বা প্রিভিউ ইত্যাদি কয়েকটি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারে। এই কৌশলের মাধ্যমে কোনো শিক্ষামূলক বিষয়বস্তু যেমন বই, ম্যানুয়াল ইত্যাদি ওয়েব পেজে পাবলিশ করা হয়ে থাকে। তাহলে আমরা ট্রি বা হায়ারার্কিক্যালে আমরা দেখছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিনিয়ার স্ট্রাকচারে নেক্সট এবং ব্রেক বাটন কাজ করে। এখন দেখি আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারের জন্য কি কি ধরনের তথ্য আছে। এখানে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলোর লিঙ্ক থাকে। এখানে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলোর লিঙ্ক থাকে। যেমন আমাদের ট্রি বা হায়ারার্কিক্যালের স্ট্রাকচারের মধ্যে ছিল হোম পেজ। হোম পেজ থেকে আমাদের ক্রমান্বয়ে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের লিঙ্ক ছিল। কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের আমাদের লিঙ্ক ছিল না। তৃতীয় অধ্যায় থেকে প্রথম অধ্যায়ের কোনো লিঙ্ক ছিল না। চতুর্থ অধ্যায় থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের কোনো লিঙ্ক ছিল না। আমাদের হোম পেজ থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে অধ্যায় প্রয়োজন সেই অধ্যায়ে আমরা ক্লিক করতাম। কিন্তু আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে সবগুলো ওয়েব পেজের সাথে সবগুলোর লিঙ্ক থাকে। অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেমন অন্য পেজের লিঙ্ক থাকবে, তেমন প্রতিটি পেজ তাদের নিজেদের সাথে ও মেইন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে, যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে রাখা হয়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি একটি অপেক্ষাকৃত বড় ফ্রেমে দেখায়। তাহলে এখানে আমাদের হোম পেজের সাথে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ, প্রত্যেকটার মধ্যে হোম পেজের সাথে আমাদের চক্রাকারে লিঙ্ক আছে। প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজ, তৃতীয় পেজ থেকে চতুর্থ পেজ,
আমরা যদি এখানে প্রথম পেজে যদি এখন ক্লিক করি, নেটওয়ার্ক স্ট্রাকচারের প্রথম পেজ আমরা প্রবেশ করলাম। দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ, হোম পেজ। তাহলে আমরা এখানে প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজেও প্রবেশ করতে পারবো। দ্বিতীয় পেজে যখন প্রবেশ করছি, নিচে প্রথম পেজের দ্বিতীয় পেজ আমাদের নাই, দ্বিতীয় পেজ আমাদের প্রদর্শন হয়েছে, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ আছে। আমরা যদি এখন তৃতীয় পেজে যাই, তৃতীয় পেজে যদি আমরা যাই, তাহলে এখানে প্রথম পেজ, দ্বিতীয় পেজের পরে আমাদের তৃতীয় পেজটা শো করবে না। তৃতীয় পেজ তো আমাদের ফোকাস হয়েছে। হোম পেজ থেকে যদি আবার চতুর্থ পেজে যাই, চতুর্থ পেজ আমাদের ফোকাস হয়েছে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজের পরে চতুর্থ পেজ আমাদের নেই। তাহলে আমরা এখানে যেমন তথ্য আমাদের দরকার সেইভাবে আমরা যে কোনো পেজে আমরা ব্রাউজ করতে পারি। প্রত্যেকটা পেজ আমাদের লিংক আছে, লিংক থেকে আমরা প্রতি পেজে আমরা প্রবেশ করতে পারবো। তাহলে আমরা দেখলাম হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার। তারপরে এখন আমরা দেখব হাইব্রিড স্ট্রাকচার কিভাবে কাজ করে। কোনো একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না। কোনো একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। তাহলে হাইব্রিড বা কম্বিনেশনের স্ট্রাকচারের মধ্যে কোনো একটি কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। হায়ারার্কিক্যাল টেকনিক ব্যবহার করে কোনো ওয়েবসাইট ডিজাইন করলে তা খুবই দর্শনীয় হয় না। আবার শুধুমাত্র নেটওয়ার্ক টেকনিক ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইট হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে। তাই একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। তবে এক ওয়েব পেজ থেকে আর এক ওয়েব পেজে যাওয়ার জন্য যা ব্যবহার করা হয়, যেমন লিঙ্ক, বাটন, মেনু ইত্যাদি, এদেরকে বলা হয় নেভিগেশনাল টুল। অবশ্যই স্পষ্ট হতে হবে, যদি লিঙ্কগুলো কোনো পেজের উপরে বাম দিকে দেওয়া থাকে তবে এই লিঙ্ক পেজের নিচে দেওয়া উচিত। হাইব্রিড বা
কম্বিনেশন স্ট্রাকচারটা আমাদের যেহেতু একটি কম্বিনেশন স্ট্রাকচারের হোম পেজ, তাই এখান থেকে প্রতিটি পেজে যাওয়ার জন্য বাটনের উপর ক্লিক করতে হবে। তাহলে আমরা যদি বি পেজে যাই, বি পেজে আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা হোম পেজে যাব। প্রয়োজন অনুযায়ী ডি পেজে যদি আমরা ক্লিক করি, ডি পেজে আমরা প্রবেশ করতে পারবো। তাহলে আমরা এখানে প্রত্যেকটি পেজের সাথে আমাদের লিংক আছে। হোম পেজ থেকে এ পেজ, সি পেজ, ডি পেজ, ই পেজ, বি পেজ, প্রত্যেকটার মধ্যেই আমাদের লিংক থাকবে প্রতিটি পেজে প্রবেশ করার জন্য। তাহলে এখানে আমাদের প্রতিটি পেজে যাওয়ার জন্য, যেমন নেটওয়ার্ক ওয়েবসাইটের স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারের অনেকটাই মিল আছে। তাহলে আমাদের হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচারটা এখন দেখলাম। তাহলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হোম পেজ থেকে উপধারার পেজ হিসেবে সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাই। সেই অনুযায়ী আমরা ওয়েবসাইটের কাঠামোর সৃজনশীলটা ভালোভাবে মুখস্থ করব। তোমরা বোর্ড প্রশ্নগুলি দেখবা। চতুর্থ অধ্যায়ের বোর্ড প্রশ্নের মধ্যে আমাদের ঢাকা বোর্ড 2016-র মধ্যে আমাদের 4 নাম্বার সৃজনশীল মধ্যে দৃশ্যকল্প 1-এর মধ্যে আমাদের হোম পেজ, পেজ 1, পেজ 2, পেজ 1 থেকে 3, 4, 2 থেকে 5, 6 ক্রমান্বয়ে আমাদের পেজগুলি শাখা প্রশাখা হয়েছে। এটা আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের উদ্দীপক। এই জন্য আমরা বোর্ড প্রশ্ন যদি বেশি বেশি দেখি, তাহলে কোন ধরনের প্রশ্ন আমাদের সৃজনশীলের মধ্যে আসে সেটা আমরা দেখব। কুমিল্লা বোর্ড 2016-র মধ্যে 4 নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের চিত্র 1, চিত্র 2 ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আমাদের প্রশ্ন আসছে। চিত্র 1-এর মধ্যে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচার, চিত্র 2-এর মধ্যে আছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের প্রশ্ন। তাহলে এই দুইটির মধ্যে আমাদের, যেমন ঘ নাম্বারে বলছে উদ্দীপকের স্ট্রাকচার দুইটির মধ্যে কোন স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এই ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচার বর্ণনা করব, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বর্ণনা করব। বর্ণনা করার পর আমাদের নিচে কোটেশন বা মন্তব্যতে আমরা লিখব ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটি আমাদের সবচেয়ে সুবিধাজনক। এভাবে আমরা বিবৃতি লিখব।
কুমিল্লা বোর্ড 2016-তে 6 নম্বর প্রশ্নের মধ্যে দৃশ্যকল্প 1 আছে, হোম পেজ, পেজ 1, পেজ 2, 3, 4, 5। এই ক্ষেত্রে আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের উদ্দীপক আসছে। তাহলে আমাদের এখানে গ নম্বরের মধ্যে আছে উদ্দীপকের দৃশ্যকল্প 1 ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। তাহলে আমরা টি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের বর্ণনা এখানে দিব। এভাবে তোমরা কোশ্চেনগুলি দেখবা। যদি দেখো তাহলে দেখবা চতুর্থ অধ্যায়ের মধ্যে প্রতিটি সৃজনশীলের মধ্যে ওয়েবসাইটের কাঠামোর সৃজনশীল অ্যাড করা হয়। তাই তোমরা ওয়েবসাইটের কাঠামোর স্ট্রাকচারগুলি ভালোভাবে পড়বা। আর প্রতিটি বোর্ড কোশ্চেনে যখন তুমি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন দেখবা, ওয়েবসাইটের কাঠামো প্রশ্নটা অ্যাড করা হয়। তারপরে আমরা বিভিন্ন টেবিল দেখতে পাই, বিভিন্ন ওয়েব পেজ তৈরি করার জন্য প্রশ্ন আসে। তাই তোমরা চতুর্থ অধ্যায়ের বেশি বেশি করে বোর্ড কোশ্চেন যদি দেখো, অল্প কিছু আমাদের পড়তে হয়। ওয়েবসাইটের কাঠামো থাকে, টেবিল তৈরি থাকে, ছবি যুক্ত করা থাকে, লিস্ট ট্যাগ থাকে, একটি পেজ তৈরি করার পরে বোল্ড করতে হয় কিভাবে, আন্ডারলাইন করতে হয় কিভাবে, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে হয় কিভাবে, এই ধরনের প্রশ্নই আমাদের সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। তাই আমরা আগামী ক্লাসে বিভিন্ন ট্যাগ নিয়ে কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় সেটা আমরা দেখব। আজকে তাহলে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।